রাতে দরজা জানালা খোলা রেখে ঘুমানোর কিছু উপকার আছে। ঘরে বাতাস খেলে নিজেকে প্রকৃতির অংশ বলে মনে হয়। খাঁচার ভেতর ঘুমোচ্ছি এরকম মনে হয় না। খোলা দরজা দিয়ে চোর ঢুকবে এবং ঘরের জিনিসপত্র সাফ করে দেবে তাও কিন্তু না। চোরদের গাইডবুক বলে তালাবদ্ধ ঘরে তালা ভেঙে ঢুকবে, কিন্তু দরজা জানালা সবই খোলা এমন ঘরে চোর কখনোই ঢুকবে না। সমস্যা আছে। কেউ খামাখা দরজা খোলা রাখে না, নিশ্চয়ই কোথাও কিন্তু আছে। চোরেরা কিন্তু ভয় পায়। চোরদের সাইকোলজির উপর ভরসা করে আমি দিনের পর দিন দরজা জানালা খোলা রেখে ঘুমাই, কখনোই কোনো সমস্যা হয়নি। কিন্তু কোনো একটা ব্যাপার কয়েকদিন হলো ঘটেছে। প্রায় রাতে ঘরে চোর আসছে বলে মনে হচ্ছে। চোর ধরতে পারছি না। অনেকের পাতলা ঘুম থাকে, খুটখাট শব্দ হলে এরা লাফ দিয়ে উঠে বসে, গলায় মাইক ফাটিয়ে চেঁচিয়ে বলে কে 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 কে। আমার উল্টো ব্যাপার, খুটখাট শব্দে আমার ঘুম আরো গাঢ় হয়, তখন আর চোখ মেলতে পারি না। প্রতি রাতে ঘুমানোর সময় ভাবি আজ চোর ধরতেই হবে, যেভাবেই হোক ব্যাটাকে বেঁধে ম্যানেজারের হাতে তুলে দিতে হবে। সে চাইটা কি কি আছে আমার ঘরে যে রোজ আসতে হবে? পরিকল্পনা পরিকল্পনা পর্যন্তই। পরিকল্পনা আর কাজে খাটে না। শেষে ঠিক করলাম ধুর ছাই, চোর ঘুরুক চোরের মতো, আমি ঘুমাই আমার মতো। সে আমার ঘর থেকে নেবেটা কি? তোষকের নিচে রাবার ব্যান্ড দিয়ে বাঁধা 500 টাকার নোটের তোড়া তো নেই, আখরোট কাঠের বাক্সে হীরার নেকলেস নেই, টেবিলের উপর সস্তা একটা টাইম পিস আছে, এটা নিতে চাইলে নিয়ে যাক। খামাখা চোরের বিষয়ে টেনশন করে ঘুম নষ্ট করে লাভ কি? দিলাম লেজ পেতে, লেজে পা দিয়ে চোর আসলে আসুক। তখনই চোর ধরা পড়লো। হঠাৎ ঘুম ভেঙে দেখি চোর চেয়ারে বসা, ঘরে চাঁদের আলো, চারপাশ মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি। চোরের পরনে চেক লুঙ্গি, গায়ে স্যান্ডো গেঞ্জি, তার মুখ দেখা যাচ্ছে না। সে বসে আছে আমার দিকে পিঠ দিয়ে, পায়ে স্পঞ্জের স্যান্ডেল, পা দ্রুত নাচাচ্ছে বলে স্যান্ডেলের থপ থপ শব্দ হচ্ছে। শব্দের মধ্যেও একটা ছন্দ আছে, থপ 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 থপ। স্যান্ডেলের সঙ্গীত আমি মোটামুটি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি। স্যান্ডেলের থপ থপ শব্দ থেমে গেল। চোর এবার টেবিলের ড্রয়ার ধরে টানটানি করতে লাগলো। এই ড্রয়ারটা শক্ত, চট করে খোলা মুশকিল, তবে খুললেও সমস্যা কিছু নেই। ড্রয়ার ফাঁকা থাকার কথা। কিছু চিঠিপত্র, একটা চাবির রিং, দেয়াশলাই এবং মোমবাতি, এর বেশি কিছু থাকার কথাই না। বেশ শব্দ করে ড্রয়ার খুললো। এই শব্দে আমার ঘুম ভাঙলো কিনা চোর চট করে আমার দিকে তাকিয়ে একবার দেখেও নিল। এখন সে আগ্রহ নিয়ে ড্রয়ার হাতটা দেখছে। এখন তার হাতে চাবির রিং, ঝনঝন করে রিং বাজাচ্ছে। মনে হলো রিং বাজিয়ে বেশ মজা পাচ্ছে। এর মধ্যেও একটা ছন্দ আছে, রিন রিন রিন, রিন ঝিন রিন ঝিন। এবার সে উঠে দাঁড়ালো। চাবির রিংটা এখন তার হাতে আছে। চাবি দিয়ে ট্রাঙ্ক বা সুটকেসের কোনো তালা খুলবে এরকম কোনো মতলব করছে কি? করলে ভুল করবে। আমার ঘরে সুটকেস ট্রাঙ্ক কিছুই নেই, রিং ভর্তি শুধু চাবি আছে, খোলার মতো তালা নেই। চোরটা আমার খাটের কাছে উবু হয়ে বসলো, হাত বাড়িয়ে খাটের নিচ থেকে কি যেন নিল, আবার গিয়ে চেয়ারে বসলো। চোরের হাতে এখন বিস্কুটের টিন। খাওয়া দাওয়ার অনিয়ম থেকে আমার আলসার হয়েছে এরকম সন্দেহে রূপা বিস্কুটের টিন আমাকে দিয়েছে। 1-2 ঘন্টা পর পর যেন বিস্কুট খেয়ে 1 গ্লাস করে পানি খাই। আমি যে কাজটা করতে পারিনি চোরটা বেশ আয়েশ করেই করছে বলে দেখা গেল। সে জগ থেকে গ্লাসে পানিও ঢেলেছে। বিস্কুট খেয়ে পানি খাওয়া হবে, তারপর নিশ্চয়ই আরাম করে সিগারেট ধরানো হবে। সিগারেটের প্যাকেট এবং দেয়াশলাই আছে আমার বালিশের নিচে। এই ঘরের সবকিছুই এই চোরের জানা, কাজেই সে যে সিগারেটের জন্য বালিশের নিচে হাত দেবে এটা প্রায় নিশ্চিত। চোরকে এই কাজটা করতে দেব না, তার আগে উঠে বসবো। বুঝতে পারছি না। হ্যালো ব্রাদার, কেমন আছেন? এই প্রশ্ন করা যেতে পারে। আচমকাই প্রশ্ন শুনে চোর হঠাৎ ঘাবড়ে পেটে ছোড়া বসিয়ে দেবে না তো? চোরেরা সঙ্গে ছোটখাটো অস্ত্র রাখে, ছোড়া, ব্লেড, খুর, স্মল রেঞ্জ ওয়েপন্স। কুলমুর কুলমুর শব্দ হচ্ছে। চোর বিস্কুট খাচ্ছে। আমি উঠে বসলাম। এমন অদ্ভুত পরিস্থিতিতে গলার স্বর যতটা স্বাভাবিক রাখা যায় ততটা স্বাভাবিক রেখে বললাম, কেমন আছেন? কুলমুর শব্দে বিস্কুট খাওয়া বন্ধ হলো। চোর পানির গ্লাসে চুমুক দিয়ে
ঠোঁট মুছে আমার চেয়ে স্বাভাবিক গলায় বলল, জি ভালো। কি করছেন? বিস্কিট খাচ্ছি। পরিচয় জানতে পারি? 218 নম্বর বোর্ডার। আমার নাম জয়নাল। ঘরে আলো কম, তাই চিনতে পারছেন না। মতিঝিল ব্রাঞ্চে কৃষি ব্যাংকে কাজ করি, ক্যাশিয়ার। লাইট জ্বালালেই চিনবেন। এখানে বসে কি করছেন? বসে আছি। বসে আছেন সেটা দেখতেই পারছি, নিজের ঘর ছেড়ে আমার ঘরে বসে আছেন কেন? রাগ করছেন? রাগ করিনি, তবে খুবই অবাক হচ্ছি। আপনি রাতে প্রায় আমার ঘরে আসেন, তাই না? এসে কি করেন? বিস্কিট খান? বিস্কিট এর আগে একবার শুধু খেয়েছি, সেদিন খেয়েছিলাম দুটো, আজ খেয়েছি একটা। ও আচ্ছা। মাঝে মধ্যে সিগারেট খাই। সিগারেটের প্যাকেট যদি টেবিলে থাকে তখনই খাই, আপনার বালিশের নিচে থাকলে খাই না। আপনার ঘুম ভেঙে যাবে, এটা তো বিবেচনায় রাখতে হবে। ভদ্রলোকের বিবেচনা রেখে মুগ্ধ হয়েই বোধহয় বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করে তার দিকে এগিয়ে দিলাম। তিনি সহজ ভঙ্গিতে সিগারেটের প্যাকেট নিলেন, তবে সিগারেট ধরালেন না। নিচু গলায় বললেন, ভাই সাহেব নিশ্চয়ই আমাকে পাগল ভাবছেন এবং আমার উপর খুবই রাগ করছেন। রাত বিরাতে আপনার ঘরে ঢুকি, নিজের ইচ্ছে মতো ঘোরাফেরা করি, বিস্কুট খাই, সিগারেট খাই, ট্রেসপাসিং কেস। আপনি ইচ্ছা করলে আমাকে পুলিশেও দিতে পারেন, পুলিশেই দেওয়া উচিত। আমি নিজে হলেও তাই করতাম। এই ধরনের কাজ করে আমি বড় লজ্জিত, ক্ষমা করবেন। জয়নাল সাহেবের কথা শুনে মনে হচ্ছে না তিনি লজ্জিত কিংবা দুঃখিত। তিনি বিস্কুটের টিপ খুলে আরেকটি বিস্কুট নিলেন, আমার দিকে তাকিয়ে থাকলেন। মনে হচ্ছে বিস্কুট খেতে সংকোচ বোধ করছেন। আমার অনুমতি ছাড়া খাবেন না। আমি বললাম, খান, বিস্কুট খান। জয়নাল সাহেব ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বললেন, রাত জাগলে প্রচন্ড খিদা লাগে। রাত 3টার পর খিদার চোটে মাথা আওলা হয়ে যায়। আমার বিছানায় একটা কোলবালিশ আছে, কোলবালিশ কি মনে হয় কলা? কভার খুলে রাতে খেয়ে ফেলতে ইচ্ছে করে। রাত জাগেন কেন? এই তো আসল প্রশ্ন করেছেন। রাত জাগি কারণ আমার রাতে ঘুম হয় না। শুনলে মনে হবে বানিয়ে বলছি। 21 বছর ধরে আমি রাতে ঘুমাই না। সামান্য ভুল বললাম, 21 বছর এখনো হয়নি। সামনের নভেম্বরের 9 তারিখে 21 বছর হবে। 21 বছর ধরে আপনি রাতে ঘুমান না? জি না। দিনে ঘুমান তো, নাকি তাও ঘুমান না? সূর্য ওঠার পর ঘন্টাখানেক ঘুম হয়, তাও সব দিন না। যেমন ধরেন গত শনিবার আর সোমবার দিনে সামান্য ঘুম হয়েছে। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কবিরাজ সবই দেখিয়েছি, টোটকা চিকিৎসা করিয়েছি, যে যা করতে বলেছে তাই করেছি। একজন বলল বাদুড়ের মাংস খেতে, বাদুড়ও তো রাতে ঘুমায় না, কাজেই বাদুড়ের মাংস খেলে বিষে বিষে বিষক্ষয় হবে। বাদুড়ের মাংস খেয়েছেন? জি। বাদুড় ধরা তো মুশকিল। আমাদের গ্রামের এক ভাঙা মন্দির থেকে 3টা বাদুড় ধরেছিলাম। আমি ধরিনি, ধরিয়েছিলাম একজনকে দিয়ে। জিতু বলে একটা ছেলে 10 টাকার বিনিময়ে ধরে দিয়েছিল। কেউ রান্না করতে চায় না, শেষে আমি নিজেই রান্না করলাম। রান্না তো না, তেল মশলা মাখিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। খেতে কেমন ছিল? অত্যন্ত সুস্বাদু। মাংসটাও সুন্দর লাল টকটকে মাংস, নরম। প্রথমে খুবই ঘেন্না লাগছিল, এক টুকরো মুখে দেওয়ার পর ঘেন্না কেটে গেল। চেটে পুটে খেয়েছি। তবে যে কারণে খেয়েছি তার কিছুই হয়নি, ঘুম হয়নি। জয়নাল সাহেব সিগারেট ধরালেন। অনিদ্রার রোগী রাতে কথা বলার সঙ্গী পেলে আনন্দে আত্মহারা হয়। ভদ্রলোকেরও তাই হয়েছে। মনের আনন্দে কথা বলে যাচ্ছেন। বুঝলেন ভাই সাহেব, রাতে ঘুম হয় না। নিজের ঘরে আর কতক্ষণ বসে থাকা যায়? রাস্তায় গিয়ে যে হাঁটাহাঁটি করব, সেই উপায় নেই। এরা রাত 12টার সময় কোলাপসিবল গেট বন্ধ করে দেয়। মেসের বারান্দায় হাঁটাহাঁটি করি। আপনার ঘর সবসময় খোলা থাকে। এক রাতে টুক করে আপনার ঘরে ঢুকে পড়লাম, আর সেই থেকে আমার অভ্যাস হয়ে গেল। বাংলা প্রবচন আছে না, জ্বর হইয়া বউ ল্যাংটা হইল, সেই থাইকা বউয়ের অভ্যাস হইল। এই প্রবচনটা শুনেছেন? জি না। এটা আমাদের নেত্রকোনা অঞ্চলের প্রবচন, একটু অশ্লীল, নিজ গুণে ক্ষমা করে নেবেন। প্রবচনটার অর্থটা পরিষ্কার করে না বললে বুঝবেন না। গ্রামের এক বউয়ের প্রচন্ড জ্বর উঠেছে, জ্বরের ঘোরে মাথা ঠিক নাই, গায়ের কাপড় চোপড় সব খুলে ফেলেছে, সবার সামনে পুরো নগ্ন। এর থেকে তার হয়ে গেল অভ্যাস। কথা নাই বার্তা নাই, ফট করে কাপড় খুলে নগ্ন হয়ে পড়ে।
সার কথা, মানুষ হলো অভ্যাসের দাস। প্রবচনটাকে এখন বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগছে। রাতের পর রাত একা বসে থাকি। গল্পের বই পড়ার অভ্যাস নাই, তাও পড়ার চেষ্টা করেছি, ভালো লাগে না। শরৎচন্দ্রের একটা বই কিনলাম, দোকানদার বলেছে খুবই ভালো বই, দেনা পাওনা না। এতবার সেই বই পড়েছি প্রায় মুখস্থ হয়ে গেছে। যেমন শুরুটা বলি, চণ্ডীগড়ের চণ্ডী বহু প্রাচীন দেবতা। কিংবদন্তি আছে রাজা বীরবাহুর কোন এক পূর্বপুরুষ কি একটা যুদ্ধ জয় করিয়া বারোই নদীর উপকূলে এই মন্দির স্থাপিত করেন এবং পরবর্তীকালে ইহাকেই আশ্রয় করিয়া চণ্ডীগড় গ্রামখানি ধীরে ধীরে প্রতিষ্ঠিত হইয়া উঠিয়াছিল। আরো বলবো? না, আর বলতে হবে না। খবরের কাগজ পড়ি, এতে কিছু সময় যায়। খবরের কাগজের কিছুই বাদ দিই না, সবই পড়ি, 2বার করে পড়ি। জেনারেল নলেজের পরীক্ষায় কেউ আমার সঙ্গে পারবে না। বলেন দেখি, গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছে? গত পরশু পেপারে ছিল, বৈশাখী পূর্ণিমা ছিল, তো সেই উপলক্ষে একটা আর্টিকেল ছাপা হয়েছে। আমি 3বার পড়লাম। বলতে পারবেন গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছে? একটা হিন্টস দেই, প্রথম অক্ষর ল। বলতে পারলাম না। লুম্বিনীর শালবনে। মৃত্যু কোথায় হয়েছে জানেন? না। মৃত্যু হয়েছে বৈশাখী পূর্ণিমায়, শালবনে, তবে লুম্বিনীর শালবনে না, কুশিনারার শালবনে। মহাপুরুষদের জন্ম মৃত্যু একই দিনে হয়। ভাই সাহেব, উঠি। অনেক বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। জানি আপনি কিছু মনে করেন নাই, মনে করলে আমার কথা এতক্ষণ শুনতেন না, অনেক আগেই আমাকে গেট আউট করে দিতেন। আপনি সেটা করেন নাই, সিগারেটের প্যাকেট আগায় দিয়েছেন। জাপানি একটা প্রবাদ আছে, একটা আন্তরিক কথা দিয়ে 3টা শীতকাল উষ্ণ করা যায়। আপনার সঙ্গে কথা বলে জাপানি প্রবাদটার কথা মনে পড়লো। ছাত্র জীবনে আমার প্রবাদ সংগ্রহের বাতিক ছিল। প্রবাদ প্রবচন লিখে 300 পৃষ্ঠা একটা খাতা ভর্তি করেছিলাম। বাসায় লোকজন ভুলক্রমে পুরনো কাগজের সাথে সেই খাতাটা বিক্রি করে ফেলে। জীবনে এত দুঃখ কখনো পাই নাই ভাই সাহেব। যাই। আমি বললাম, আচ্ছা যান। ভদ্রলোক দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে এসে বললেন, আপনার ঘুম ভাঙিয়েছি, যদি অনুমতি দেন তাহলে ঘুম পাড়ায় দিয়ে যাই। কিভাবে ঘুম পাড়াবেন? মাথা বানিয়ে দিব, চুল টেনে দিব, নাপিতের কাছ থেকে শিখেছি। নাপিতের নাম নেক মর্দ। নাম শুনে মনে হয় হিন্দু, আসলে মুসলমান। অতি ভালো মানুষ, আমাকে যত্ন করে শিখিয়েছেন। কি শিখিয়েছেন? মাথা বানানোর কৌশল। ওনার কাছে চুল কাটাও শিখেছি। ভবিষ্যতে চুল কাটার প্রয়োজন হলে আমাকে বলবেন, আমার কাছে কাঁচি চিরুনি সবই আছে। জি বলবো। এখন যদি অনুমতি দেন মাথা বানাই দিই। 5 মিনিটের মধ্যে ঘুম পাড়ায় দিব ইনশাআল্লাহ। মাথার নিচে 2টা বালিশ দিয়ে শুয়ে পড়ুন। আমি আপত্তি করলাম না। মাথার নিচে 2টা বালিশ দিয়ে শুয়ে পড়লাম। শুরু হয়ে গেল মাথা মালিশ। জয়নাল সাহেব আগ্রহ নিয়ে বললেন, ভাই সাহেব কেমন লাগছে? আমি বললাম, ভালো। শরীর ছেড়ে দেন, যত ছাড়বেন তত আরাম পাবেন। আমি শরীর ছেড়ে দিলাম। জয়নাল সাহেব ফিসফিস করে বললেন, আমি কি কথা বলছি না বলছি মন দিয়ে শুনবার কোনো প্রয়োজন নেই। এক কান দিয়ে শুনবেন, আরেক কান দিয়ে বের করে দিবেন। আমি বললাম, আচ্ছা। সবচেয়ে আরামের মালিশ হলো চোখ মালিশ। এটা দিব সবার শেষে, তখন ঘুম চলে আসবে। আরাম লাগছে না ভাই সাহেব? লাগছে। শরীরের আরামকে অনেকে খুব খারাপ চোখে দেখে, এটা ঠিক না। শরীর হলো আত্মার ঘর, ঘর আরাম পেলে আত্মা আরাম পাবে। ঠিক না ভাই? ঠিক। মেসের সবার কি ধারণা জানেন? না, জানি না। মেসের সবার ধারণা আপনার পাওয়ার আছে। কি আছে? পাওয়ার আছে। পাওয়ার আছে মানে কি? কিছু কিছু মানুষকে আল্লাহ পাক পাওয়ার দিয়ে পাঠায়, তারা যা ইচ্ছা করে, যা বলে তাই হয়। আপনার ধারণা পাওয়ার আছে? আমার কোনো ধারণা না, লোকজন বলে। আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাসও করি না, আবার অবিশ্বাসও করি না। আল্লাহ কখন কাকে কি দেন বলা মুশকিল। কে জানে, হয়তো আপনাকে দিয়েছে। এমন তো না যে আপনাকে কিছু দিলে আল্লাহ টান পড়ে যাবে। ওনার হলো অফুরন্ত ভান্ডার। আল্লাহ আমাকে কিছুই দেন নাই, তবে এখন আপনার মাধ্যমে আরাম দিচ্ছেন, খুবই আরাম পাচ্ছি। মাথা মালিশটাকে তো আপনি একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন।
চোখের কাজটা কখন শুরু করবেন? দেরি আছে। কপাল মাসাজ হবে, তারপরে ভুরু, তারপরে চোখ। ঘুম পাচ্ছে না? হ্যাঁ পাচ্ছে, খুবই ঘুম পাচ্ছে। কষ্ট করে জেগে আছি। কষ্ট করে জেগে আছেন কেন? ঘুমিয়ে পড়লে তো আর আরামটা পাবো না। যতক্ষণ জেগে থাকবো ততক্ষণই আরাম। যে নাপিতের কাছ থেকে এই কাজ শিখেছেন তার নামটা যেন কি? নেকমর্দ। বেঁচে আছেন এখনো? জি না, ওনার ইন্তেকাল হয়েছে। কবর হয়েছে কোথায়? চাঁদপুরে। মাজার জিয়ারত করতে যান না? জি না, যাওয়া দরকার এবং কবর বাঁধানোর ব্যবস্থা করা দরকার। শ্বেত পাথরে লেখা থাকবে মহান মাথা মালিশ শিল্পী নেকমর্দ। বুঝতে পারছি আমার কথা জড়িয়ে যাচ্ছে, ঘুম চলে আসছে। ওস্তাদ নেকমর্দের যোগ্য উত্তরসূরি তার চোখের কাজ শুরু করেছেন। মনে হচ্ছে চোখের পাতার উপর দিয়ে ভেজা পায়ে পিঁপড়ে হেঁটে যাচ্ছে। পিঁপড়াদের মধ্যে দু একটা আবার দুষ্টু প্রকৃতির। এরা পথ চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়িয়ে কুটুস করে কামড় দিচ্ছে। সেই কামড়েও আরাম আছে। রবীন্দ্রনাথের ভাষায় সুখের মতো ব্যথা। মূল কবিতাটা মনে করার চেষ্টা করছি। ঘুমে মাথা এলোমেলো হয়ে আসছে, ভালো মনে আসছে না। কমল ফুল বিমল সেচখানি, নীলিন তাহে কোমল তনুলতা। মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মতো ব্যথা। হিমু, এই হিমু। মাথা থেকে কবিতা উধাও হয়ে গেল। হঠাৎ মনে হলো জয়নাল সাহেব আমার চোখের পাতায় হাত বুলিয়ে দিচ্ছেন না, হাত বুলিয়ে দিচ্ছেন আমার বাবা। তার গায়ের গন্ধ পর্যন্ত পাচ্ছি। অর্থাৎ আমি ঘুমিয়ে পড়েছি। গভীর ঘুম অবচেতন মনের যে অংশে বাবা ঘাপটি মেরে বসেছিলেন সেই অংশ থেকে তিনি উঠে এসেছেন। কিছু কঠিন কঠিন কথা এখন শোনাবেন। হিমু, জি। বেহায়ার মতো মাথা পেতে শুয়ে আছিস, তোর লজ্জা লাগছে না? ছোট লোকদের মতো মাথা মালিশ করাচ্ছিস? লজ্জা লাগার কি আছে? শরীর আরাম পাচ্ছে, শরীরে বাস করছে আত্মা, কাজেই আত্মাও আরাম পাচ্ছে। পাগলামি করিস? তোকে এতদিন কি শিখিয়েছি? যা শিখিয়েছি সব ভুলে মেরে বসে আছিস? বাবা ঘুমোতে দাও। আরাম করে ঘুমোচ্ছি। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? লুম্বিনীর শালবনে। হয়েছে। গৌতম বুদ্ধের অনেক বাণী তোকে শিখিয়েছিলাম, মনে আছে? না। সব ভুল মেরে বসে আছিস? বসে নেই বাবা, শুয়ে আছি। আমার সঙ্গে আবৃত্তি কর। আত্মা হে অননাথ কহিনাথ পরশিয়া। আমি বিড়বিড় করে আবৃত্তি করলাম। বাবা বললেন, এর অর্থ বলে দেই। নিজের প্রদীপ নিজেকেই জ্বালাতে হবে। আমি বললাম, হুম। বাবা বললেন, কিছু না বুঝেই বলে ফেললি হুঁ। না বোঝার তো কিছু নেই। নিজের প্রদীপ নিজেকেই জ্বালাতে হবে। এটা তো সহজ কথা। মোটেই সহজ কথা না, অতি অতি জটিল কথা। প্রদীপ থাকলেই হয় না, প্রদীপে তেল থাকতে হয়। প্রদীপ জ্বালানোর জন্য ম্যাচের কাঠি থাকতে হয়। বুঝতে পারছিস? হুম। বাবা দয়া করে তুমি যাও, আমি কিছুক্ষণ আরাম করে ঘুমোতে দাও। খুব ভোরে আমাকে উঠতে হবে। কেন? ফরিদা খালার বাসায় যেতে হবে, উনি জরুরি খবর পাঠিয়েছেন। বাবা দুঃখিত গলায় বললেন, বেটা তুই তো সংসারে জড়িয়ে পড়ছিস, তোকে জরুরি কাজে ডেকে পাঠাচ্ছে। তোর আবার কিসের জরুরি কাজ? খবরদার তুই যাবি না। আচ্ছা যাও, যাব না। তোর ফরিদা খালা ঘোর সংসারী মানুষ, তার কাছে থেকে তুই 100 হাত দূরে থাকবি। আচ্ছা। 100 হাত না, তার চেয়েও বেশি, 500 হাত দূরে থাকবি। আচ্ছা তুমি এখন যাও। বাবার আর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। আমি তলিয়ে যাচ্ছি গাঢ় গভীর ঘুমে। ফরিদা খালা কখনোই আমাকে ধমক না দিয়ে কথা শুরু করতে পারেন না। এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। বাড়ির পুরনো ড্রাইভার দুদিনের কথা বলে 15 দিন পর ফিরে এলে তার দিকে যে দৃষ্টিতে তাকিয়ে থাকা হয় সেই দৃষ্টি। তারপর শুরু হয় ধমক। প্রথমেই বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন, তারপর বলেন আমার মতো অপদার্থ অকর্মণ্য মানুষ তিনি তার জীবনে দেখেননি। আমি এখনো কেন বাংলাদেশ চীন মৈত্রী সেতু থেকে লাফ দিয়ে বুড়িগঙ্গা নদীতে পড়ছি না তা জানতে চান। এক সময় তার রাগি রাগি মুখে হাসি হাসি হয়ে যায়। তিনি বলেন, রান ছাগলের মতো দাঁড়িয়ে থাকিস না, বস। কি খাবি? চা না শরবত? বরফ দিয়ে লেবুর 1 গ্লাস শরবত খা।
কিছু ভিটামিন সি শরীরে যাক।